সৃজিতের আমার দেখা হলে ঝগড়া হয়। আইডি ভীষণ বিরক্ত সব সময়, মানে গান যারা গায় তাদের উপরে উল্টোপাল্টা কথা বলে। সুর করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু সুর করব সেই স্টেটটা অ্যাটেন্ড করতে সময় লাগে। ট্যাক্সি চালকের প্যাসেঞ্জারের সঙ্গে আর্থিক সম্পর্ক করতে নেই। বাংলাদেশের সব আর্টিস্টের রোজ গলা খারাপ, শোতে গিয়ে ঠিক না না না, নামিয়ে নাও তাতেও দূর বাবা। দেখো দেখো কানাইয়ে আখিটারে ওই, এটা কোনো গান হচ্ছে? চলতে না দে আমি, ধরো আমায় সই, দেখো দেখো কানাইয়ে আখিটারে ওই। ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনি আছি তোমার সাথে। চলছে টাটকা টলিউড ক্যাফে। আর টাটকা টলিউড ক্যাফেতে টাটকা একটি ছবি নিয়ে আজকে চর্চা। শীতের মরশুম, প্রেমের মরশুম, আর প্রেম আবার ওই গান বাজনা ছাড়া হয় না। আর ছোটোখাটো একটা মিউজিক্যাল কনসার্ট হতে চলেছে আজ এই শোতে, ফিভার 104 FM স্টুডিওতে। অ্যান্ড ওয়াই নট, ওয়েল আমার মনে হয় যে আজকে অনেক দিন পর মানে আই এম ভেরি ভেরি লাকি যে এরকম সাংঘাতিক সমস্ত মানুষ, শিল্পীদের আমি পেয়েছি। আছেন স্টুডিওতে আমাদের অত্যন্ত ফেভারিট মিউজিক ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর অলসো, সিঙ্গার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আইডি দা, মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তার সঙ্গে আছেন প্রখ্যাত শিল্পী, সিঙ্গার এবং আবারও আমাদের সকলের প্রিয় জয়তিদি, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম স্টুডিওতে আমার শোতে জয়তি চক্রবর্তী। এবং আরেকজন যিনি আছেন তার ইন্ট্রোডাকশনটা আমরা নেব, কিন্তু তার আগে মানে আলাদা করে আমরা তিনজনে ওনাকে ইন্ট্রোডিউস করবো, ওনার পরিচয়টা দেবো। কিন্তু তার আগে দুজনকে জিজ্ঞেস করি, আইডি দা কেমন আছো তুমি, বলো। আমি ভালো আছি, হ্যাঁ ঠিকঠাক আছি। দুপুরবেলা এলে ঘুম পাই তো দুপুরবেলা, তো আবার গান টান গাওয়ার জন্য কিন্তু সিঙ্গাররা এসছে। গান বানানোর গল্প বলবো, গান বানানোর গল্প বলবে, ঠিক আছে ঠিক আছে। আর জয়তিদি তুমি বলো, প্রথমবার ওয়েলকাম তোমাকে জানাই আমার শোতে, টাটকা টলিউড ক্যাফেতে। তুমি কেমন আছো বলো? ভালো আছি। তোমার একটু মানে এই শীতের জন্য, এই ঠান্ডায় সিজন চেঞ্জ, বলো না, এগুলো বললে শিখলাম, নিলাম এটা নিলাম। হ্যাঁ, আমি একটু কেসে দেখিয়ে দিলাম। আচ্ছা, আর এইবার আমাদের আরেকজন যিনি গেস্ট আছেন, আইডিদা তুমি যদি ওনাকে ইন্ট্রোডিউস করো তোমার মতো করে। এটি রিয়ালিটি শোতে উনি উইনার হয়েছিলেন এবং দারুণ উনি গান, ওনার প্রচুর ফলোয়ার্স, ফ্যান। সো ওনাকে তুমি যদি ইন্ট্রোডিউস করো তোমার মতো করে। ভক্তিগীতির ক্ষেত্রে বাংলা গানে এখন যে কজনের নাম প্রথম 2-3 জনের মধ্যে নেওয়া হয়, ও রিয়েলিটি শো জিতেছে, সেটার সঙ্গে আমি ওকে জুড়তে চাই না। বেশ, ও নিজের ভক্তি মার্গে এবং নিজের পড়াশোনা এবং নিজের শেখার মাধ্যমে ও নিজের সঙ্গীত অধ্যয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভক্তি ভাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমারও ওর সাথে প্রথম সম্পর্কের তৈরি হওয়ার জায়গা এবং কাজ করার জায়গা। সেই জায়গা থেকে আমি ওকে বলতে চাই, ও মানে এখন যে ধরনের গান, মানে কীর্তন কিংবা ভক্তিমূলক গান কিংবা ঠাকুরের গান, এই সব ক্ষেত্রে যার নাম প্রথম সারিতে প্রথম 1-2 জনের মধ্যে নিতে হবে, তার মধ্যে নিশ্চয়ই পড়ে বাংলায় পদ্মপলাশের নাম। তো আমি পদ্মপলাশকে ইন্ট্রোডিউস করছি আমাদের সাথে, এবং পদ্মপলাশ হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব। যেই সিনেমাটা নিয়ে আমরা কথা বলতে এসেছি, যে সিনেমাটা আগামী বড়দিনে রিলিজ হতে চলেছে। আমি কেন বুঝলে তো কেন আমি ওনাকে বললাম ইন্ট্রোডাকশনটা দিতে, মানে আমি এত ভালোভাবে বলতেই পারতাম না। সো প্লিজ ওয়েলকাম পদ্মপলাশ। অলরাইট, এই ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা প্রথমেই বলো, আগে আইডিকে জিজ্ঞেস করবো। অনেক কটা গান আছে, এই অ্যালবামটা বা এই সিনেমার সাথে যুক্ত হতে পেরে বা এই সিনেমার জন্য কাজ করাটা কতটা তোমার জন্য ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, নাকি খুবই এক্সাইটিং একটা বিষয় ছিল? কোন শব্দটা তুমি ব্যবহার করবে এক্ষেত্রে আইডি? ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং আমি বলবো না, এটা
মোর ভালো লাগার জায়গা এবং করতে পারার থেকে একটা আত্মিক শান্তির জায়গা। সেখান থেকে আর বাকি যাদের যাদের সাহায্য আমি পেয়েছি কিংবা নিয়েছি, হুম, তারা নিজেরা এত নিজ নিজ ক্ষেত্রে এত স্বমহিমায় বিরাজমান, সেখানে আমার কাজ করাটা আরো ইজিয়ার হয়ে গেছে। এবং সৃজিত যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করলে তার একটা পড়াশোনা থাকে, পড়াশোনা থাকে। সেই জায়গা থেকে। এবং শিবাশিস দা এখানে হুম, হিস্টোরিয়ান হিসাবে, রিসার্চার হিসাবে আছেন এই প্রজেক্টে, এই সিনেমাতে। সেখানে শিবাশিস দার লেখা গানও আছে এই সিনেমাতে একটি। তো সেই তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, সো ইট ওয়াজ নট ডিফিকাল্ট বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং। It is a journey that I will enjoy for the rest of my life. এই জার্নিতে কোলাব, এখন এই শব্দটা খুব ট্রেন্ডিং, বুঝলে তো জয়তিদি, সেটা হচ্ছে যে কোলাবোরেশন, ঠিক আছে, সবাই সবার সাথে, বাট ইটস আ ফ্যান্টাস্টিক কোলাবোরেশন। আমি জানি না, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোজ, জয়তিদি কি আইডির সাথে কি প্রথম কোলাবোরেশন নাকি না, না। সিনেমার ক্ষেত্রে বলছি? না না, আইডিরই লাস্ট যে ছবি গৃহপ্রবেশ, সেখানেও আমার একটা গান গাইবার সুযোগ আইডি আমাকে দিয়েছিল। রাইট, অফকোর্স, হ্যাঁ, তাই তো ঠিক। তো এটা প্রথমবার এরকমটা নয়, তবে হ্যাঁ এতগুলো গান এটা সেই হিসাবে দেখতে গেলে অবশ্যই প্রথমবার। এবং এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। এই প্রশ্নটা তুমি আমাকে করোনি, আমি নিজেই বলে দিচ্ছি। আমার কাছে বিষয়টাই খুব থ্রিলিং ছিল এবং খুবই চ্যালেঞ্জিং ছিল ডেফিনেটলি। কারণ এই ধরনের সাবজেক্ট নিয়ে এর আগে আমি খুব একটা কোথাওই কখনো কারোর সাথে কাজ করিনি। তো এটার জন্য আমি আইডির কাছে চিরকৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করেছেন যে আমি এটা করতে পারবো। এবং একদিন হঠাৎই ফোন আসে আমার কাছে এবং আমি প্রায় উল্টে পড়ে যাচ্ছিলাম যে এরকম একটা দারুণ একটা কাজ এবং এই বিষয়টা নিয়ে চর্চা করার সুযোগ পাওয়া, এবং সেখানে ওনার নিজের কম্পোজিশন থাকবে, পুরনো কিছু আদি গান বলতে যেগুলো বোঝায় সেরকম কীর্তনের কিছু অংশ থাকবে। তো সেটা আমার কাছে সত্যিই ভীষণ ভালো লাগার ছিল। এবং আমি আলটিমেটলি কাজটা করতে করতে যেটা বুঝেছি যে মহাপ্রভুকে নিয়ে কাজ, এই কাজটায় না উনি আমাদেরকে চুজ করেছেন, সিলেক্ট করেছেন। আমার মনে হয় যে এই কাজটা যাদের দিয়ে হবে বা হওয়া উচিত ছিল বা হওয়ানোর দরকার ছিল, তাদেরকে জাস্ট বাছা হয়েছে। তো আমি তাদের মধ্যে একজন। এটা ভেবে আমি কাজের শেষে এটা রিয়েলাইজ করেছি। একেবারে তাই। সো বিউটিফুলি সেড। তোমারও তো তাই মনে হয় নাকি? একদম। অবশ্যই এটা সময় বলে দেয় যে কে কোন কাজের সঙ্গে যুক্ত থাকবে। স্যার যেভাবে আমি পরিচয় করালেন, এটা আমার জীবনে একটা পরম প্রাপ্তি। যার পাশে আমি বসে আছি, আমি ছোট্টবেলা থেকে ভীষণ ফ্যান, তার সঙ্গে একটা গানের যে আমাদের এরকম যৌথভাবে কাজ হবে, এটাও আমি কখনো ভাবতে পারিনি। এটা প্রভুরই কৃপা। আর কীর্তন যেহেতু ছোটবেলা থেকে করছি, সেই জন্যে রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হোক যাই হোক, আগে হয়তো অন্যান্য কাজের সুযোগ হয়েছে প্লেব্যাক করার বা কিছু, কিন্তু আমার মনে হয় মহাপ্রভু হয়তো চাননি যে আমি অন্য কোথাও থেকে শুরু করি, আমি যেন তার কীর্তন থেকেই শুরু করি। এটা আগে থেকেই তিনি ঠিক করে রেখেছেন। তাহলে আমরা একটু ঠিক করি যে কাকে দিয়ে আমরা আমাদের এই মিনি কনসার্ট ওপেন করাবো। আইডি তুমি বলো, আজকে ওকে দিয়ে তাহলে শুরু হোক। একদম হোক, তাহলে তুমি কোনটা দিয়ে শুরু করবে? কি গাইবো বলো? আমাদের এই ছবির যেটা এখন সবাই খুব শুনছে, আশীর্বাদ জানাচ্ছে, সেটাই জগন্নাথ স্বামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভুজে সব্যে বেণু শিরসি শিখি পুচ্ছং কটিতটে, দুকূলং নেত্রান্তে সহচরং কটাক্ষং বিদধতে, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচयो, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
আই এম সো সরি। এই গানগুলোর ক্ষেত্রে অ্যাজ এ লিসনার বলছি যে উচ্চারণ, হ্যাঁ, এইগুলো তো খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আইডি তুমি যখন কম্পোজ করছো এবং বেশ কিছু আদি গান যেটা বললেন, এটা তো আদি গানই। হ্যাঁ হ্যাঁ আছে, এবং আরো যেইগুলো নতুন কম্পোজ করেছে সেই ক্ষেত্রে তোমার এটা জগৎগুরু শঙ্করাচার্যর লেখা। okay. তো যেই গানগুলো তুমি কম্পোজ করেছো আইডি, সৃজিতের কি ব্রিফ ছিল বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম ছিল যে কি ধরনের গান? সৃজিতের আমার দেখা হলে ঝগড়া হয়, অশান্তি হয়, এর থেকে বানিয়ে ফোনে পাঠিয়ে দেওয়াটা বেটার। না, আমি এ প্রসঙ্গে কি একটা কথা বলতে প্লিজ পারি? প্লিজ প্লিজ। আচ্ছা বলো না, বলো না। বলবো? তুমি যখন এই প্রসঙ্গটা তুললেই তাহলে একটু বলি, এটা আমি সাক্ষী। ফোনে পাঠিয়ে দিলে কি হয় ওটার আমি সাক্ষী ছিলাম না। আমি যেটা সাক্ষী সেটা হচ্ছে যে প্রথম যে গানটা রিলিজ করেছে দেখো দেখো কানাইয়ে, এটা তো আইডির কম্পোজিশন, তোমার গাওয়া গান। হ্যাঁ মানে এটা গিরিশ ঘোষের লেখা। গিরিশ ঘোষের লেখা এবং আইডির কম্পোজিশন। এই গানটার একটা অন্য সুর হয়েছিল। কেমন, আমাকে যেদিন স্টুডিওতে প্রথম ডাকা হয় এই বিষয়গুলো সম্পর্কে ব্রিফ করা হবে এবং আমি কিভাবে গানগুলোকে কিভাবে আমাকে রেডি হতে হবে সেটার জন্য আমাকে যেদিন ডাকা হয় সেই দিনের ঘটনা। তো আমি দেখলাম আইডি সোফায় বসে আছেন আর এই পাশের সোফায় সৃজিত মুখার্জি বসে আছেন, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে একটা সাইড করে। সোফার হ্যান্ডেলের উপর ঠ্যাং তুলে বসে। আচ্ছা ঠিক আছে, উনি সোফায় হ্যান্ডেলের ওপর ট্যাঙ্ক তুলে বসে আছেন, বেশ। এবার আমি একটু সবাই ঢুকেছি ঘরের মধ্যে, তো দেখলাম যে দেবায়ন, মানে যিনি আইডিকে অ্যাসিস্ট করেন, দেবায়ন গিটার নিয়ে বসে আছে এবং আইডির যে কম্পোজিশনটা যেটা অন্য সুর, যেটা কিন্তু আমি অলরেডি তখন পেয়ে গেছি, হ্যাঁ, সেই সুরটা নিয়ে কাওয়ালি তালে একটা অন্য রাগের উপর করার কথা ছিল, কারণ ওটা লেখা ছিল, গিরিশ ঘোষের টেক্সট লেখা ছিল এবং সেই রাগেই হয়েছিল। আচ্ছা, তো সেইটাতে করা হয়েছিল, কিন্তু ফাইনালি সিচুয়েশন অনুযায়ী একজন ডিরেক্টরের তার মনে হতে পারে হয়তো যে অন্যরকম কিছু হলে ভালো হয়, ওটা ঠিক আরো বেটার কিছু হবে এরকম একটা। তো সেই নিয়ে ওদের কথোপকথন চলছে, আমরা শুনছিলাম নির্বাক শ্রোতার মতন। হঠাৎ দেখলাম আইডি দেবায়নের কাছ থেকে গিটারটা নিয়ে নিল, নিয়ে উনি ওই রকম ঠ্যাং তোলা অবস্থাতেই জাস্ট 10 মিনিটস, 10 মিনিট, 5 মিনিটে মুখরা, 5 মিনিটে অন্তরা, আমার সামনে একটা কমপ্লিটলি অন্য সুর, যেটা এখন রেকর্ড করা হয়েছে এবং মানুষজন শুনছেন, সেইটার সুর তৈরি হলো আমার চোখের সামনে। আমি ওভাবে দাঁড়িয়ে আছি 10 মিনিটে, জাস্ট গানটা রেডি হয়ে গেল, ওকে হয়ে গেল। এবার ওই গানটার সাথে সাথে ফোনে রেকর্ড হয়ে গেল এবং আমার ফোনে চলে এলো। পরের দিন আমাকে ওটা রেডি করে যেতে হবে, পরের দিন মানে আমি যবে গাইতে যাব আবার। এইটা না আমি এরকম, মানে আমি সত্যি কোনোদিনও তো দেখিনি, মানে 10 মিনিটে একটা গান রেডি হয়ে গেল চোখের সামনে, যেটার একটা কমপ্লিটলি অন্য সুর করা ছিল। একটা নতুন কথায় সুর বসছে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু মাথায় বসে গেছে যে সুরটা, সেই সুরটা কমপ্লিটলি 10 মিনিটে চেঞ্জ হয়ে একটা সম্পূর্ণ অন্য অবয়ব তৈরি হলো একটা গানের। এটা আমার কাছে ভীষণ, মানে আমি জানি না, হয়তো ওনার কাছে ভীষণ সহজ ব্যাপার এটা, মানে হাউ আইডি এক্স্যাক্টলি। এটা একটু বলো এটা কি, মানে কেউ কি ভর করেন, কি কেসটা কি মহাপ্রভু এসে আর কি এটা জাস্ট? ট্যাক্সি চালকের প্যাসেঞ্জারের সঙ্গে আর্থিক সম্পর্ক করতে নেই আমার কাছে। গানগুলো ট্যাক্সি চালক, আমি ট্যাক্সি চালক, আর গানগুলো হচ্ছে প্যাসেঞ্জার। যে যখন নেমে যাবে নতুন প্যাসেঞ্জার আসবে, তার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাবো। একটা প্যাসেঞ্জার যদি আবার ওঠে তখন কি হবে? অন্য জামা কাপড় পরাতে হবে বলছো? হ্যাঁ, মানে তার সাথে অন্য ট্রিট করতে হবে তার। হ্যাঁ, অন্য ট্রিট করতে হবে। আমি তো ট্যাক্সি, আমি যখন প্রফেশনাল মোডে কাজ করি তখন আমি ট্যাক্সি, প্যাসেঞ্জার উঠবে নামবে, উঠবে নামবে, উঠবে নামবে। মাই গড, আমার রিল তৈরি হয়ে গেল, আর কিছু লাগবে না। এক্স্যাক্টলি, আমি দেখতে পাচ্ছি। বাবা, দ্যাটস মানে খুবই একটা অদ্ভুত ম্যাজিক মনে হয়, মানে ম্যাজিক। ডিট্যাচমেন্ট তত বেশি অ্যাটাচমেন্ট, যত বেশি অ্যাটাচমেন্ট তত বেশি ডিট্যাচমেন্ট। ইটস লাইক আ জিগস পাজল। ওকে, সো দিস ইজ হাউ, মানে এই গানটার স্টোরি আর কি। একদম একদম আমার চোখের সামনে ঘটা একটা। চেঞ্জটা কেন হলো বাট যে শুটটা ওটা ওই শুটটা একটু মানে ইন্ট্রোস্পেক্টিভ হয়ে যাচ্ছিল। আচ্ছা, আর এটা একটুখানি মাস অ্যারাউজিং একটা গান হতে হবে সেই জায়গা থেকে। তো দ্যাট ওয়াজ মোস্টলি ইন মাইনর স্কেল। এবার ও যখন আমাকে সিচুয়েশনটা বললো,
তখন আমার মনে হলো এই নোটসগুলো যেতে পারে না। তখন আমি জাস্ট কিছুক্ষণ আগে আর কি মানে ইন্টারভিউর আগে এই গানটা এমনি দেখছিলাম। ফার্স্টে ইউটিউবে মানে দুরকম ভাবে যারা দেখবে তারা পাবে, জাস্ট অডিওটা পাবে উইথ আ স্টিল পিকচার। তারপর আমাকে বললো যে তুমি ভিজুয়ালটা দেখো, ভিডিওটা দেখো। সো দ্যাটস ওয়েন আই রিয়েলাইজড ওকে মানে কেন তুমি বললে এই মাসের এই আপিলটা আর কি। জয়তিদি গানটাই তাহলে একটু শুনি। আমার মনে হয় যে আমার কাছে গান আজকে শোনো না, না আজকেই শোনো, আর তো পাবো না তোমায়। ওর পেরিনিয়ালি গলা খারাপ না না থাকে, না, কোনো আমার অসুবিধা গলাটা নেই। কমপ্লিটলি ভাঙা, আমি ওই জন্যই বলছি। বাংলাদেশের সব আর্টিস্টের রোজ গলা খারাপ, শোতে গিয়ে ঠিক না না না, এরকম এটা একদমই বাজে কথা বলছে, কিন্তু আমি বলছি সত্যি সত্যি বলছি, গানটা খুন করা হবে আমাকে যদি আজকে গাইতে বলে। হ্যাঁ। আমি কথা খুব দু খারাপ লাইন বলে কি না, আমি না, এরকম না। অনেক ঘটনা বলতে পারি। দুটো লাইন করবে না? হ্যাঁ আমাদের গাইবো, স্কেল নামি। যারা এই পডকাস্টটা দেখবে মানে পারছি না। টিটিসি পডকাস্ট, তারা তো চাইবে যে কি হ্যাঁ আমাকে করবে, গালাগালি হ্যাঁ। করবে। জয় দিদি এলো জয়তির তোমার গান গান না হলে হবে? গাইতে সত্যিই পাচ্ছি না, মানে আমি কি বলবো বলো তো, বুঝতে পেরেছি একটু পুরো চেষ্টা। ভাঙা গলাটা। রবি ঠাকুর আমরা কিন্তু বুঝতে পারছি না তোমার কি ভাঙা গলা। নামিয়ে নাও, নামিয়ে নাও, নামো। দাঁতেও আরো নামো, দেখেছি। আরো নামো, দূর বাবা, এরকম হয়? নামো। গানের কোনো গ থাকবে না, কোনো হয় নাকি? ডা 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 ডা, এটা দেখো দেখো কানাই, গাইতে পারছি না, এটা কোনো গান হচ্ছে? কি করবো? হয়তো গেয়ে দাও, কাল গাইতে পারবে না। আচ্ছা একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে আর বেরিয়ে যাবে দিদি। চলো চলো চলো, ইয়েস। দেখো দেখো কানাই আখি ঠারে ওই আহা। ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি জ্বলতে না দে আমি ধরো আমায় সই। দেখো দেখো কানাই আখি ঠারে ওই দেখো দেখো কানাই আখি ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি চলতে না তেনারি আমি ধরো আমায় সই। দেখো দেখো কানাই আখি ঠারে ওই। আমি ভাবছি মানে এইটাই সেই গান যেটা 10 মিনিটে জাস্ট চেঞ্জ হয়, এবং জয়তিদি যেটা বললো আর কি যে মানে কি হবে, এবং এত মানে এটা মনে হচ্ছে যে এটা ছিল গানটা, তাই না? হ্যাঁ, মানে গানটা ছিল কোথাও একটা, হ্যাঁ জাস্ট সিম্পলি ডাউনলোড করা হলো। হ্যাঁ, কিছু একটা ওরকম আর কি। মানে শুট এক একটা মানে অদ্ভুত একটা অনুভূতি, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে যেহেতু এটা ঘটেছে, আর জীবনে প্রথম আমার এই 45 বছরে আমার সাংগীতিক জীবন মোটামুটি গান গাওয়া, সেইভাবে রেকর্ডিং ইত্যাদি, সেটা শুরু হয়েছে ধরে নাও আমার 22 বছর বয়স থেকে। সুতরাং এই এত বছরের জার্নিতে আমি এটা প্রথম দেখেছি, প্রথম অনুভব করেছি, প্রথম সাক্ষী থেকেছি, যে জাস্ট মনে হচ্ছে সুরটা একটা কোথাও ছিল, উনি লুকিয়ে টুকিয়ে রেখেছিলেন, ওখান থেকে টুক করে নামিয়ে ফেললেন। ব্যাপারটা যেরকম হবে সেরকম মনে হয়েছে আসলে আমরা আমার তো কাছে। সিটিং এ শুরু করে অভ্যস্ত। হ্যাঁ, বাট এটা কি তোমার কি কোথাও মানে হয় না অনেকেরই? না না, এটা ছিল না তো? না, It was just একদমই না। composed. দেখো দেখো কানাই আখি ঠারে ওই, এটা সিচুয়েশনে অন্য হয়ে যেতে পারে সুরটা, কতক্ষণ লাগবে? কিন্তু যেটা বললো জয়তিদি যে যেটা একবার মাথায় যে সুরটা আমার বসে এটাই যায়, মনে হয় যে একটা সেখান গানের থেকে- সুর বসে গেলে সেটা রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে সেইটা কিন্তু বসে গেছে। এবার অ্যারেঞ্জমেন্ট নিয়ে হয়তো উনি ভাবছেন এই গানটাতে তো ভক্তি ভাবটা বেশি দরকার ছিল, ওই জন্য সুরটা ওইভাবে ইন্টারপ্রেট করতে হয়েছিল। যদি প্রেম ভাব বেশি হতো তাহলে তার একটা অন্য ইন্টারপ্রিটেশন হতো। তার একটা দেখো দেখো কানাই আখি ঠারে ওই, ট্যাক্সি ট্যাক্সি। ম্যাজিক তো সেদিন হয়নি, এখনই তো ম্যাজিক চলছে। হ্যাঁ চলছে, ঠিক ঠিক ঠিক। আইডি বাকি গানগুলোর কথা একটু জানি, মানে অনেক কটা গান আছে, 15টা মনে হয় গান আছে। অনেকগুলো গান আছে, অনেকগুলো কবির গান সুমনের আছে। গান আছে, কবি সুমনের একটি গান সে আছে। চলে গেছে, সেটা তো পুরোনো গান, হ্যাঁ তাই না? সেটা আবার ওটাই রিক্রিয়েট করা হয়েছে, কারেক্ট। তমালিকা গোলদার বলে একজনের একটি গান আছে,
অন্তরা নন্দী এবং সৌপ্তিক ওরা দুজনে মিলে একটা গান বানিয়েছি, সেটা আছে। নতুন গান আমরা বানিয়েছি, 5টা পদ বানিয়েছি, এগুলো বিনোদিনী দাসী ছোট ছোট পারফরমেন্সের সময় গাইতেন, মানে আর সংলাপ ধরে। সংলাপ সংলাপ। আর নতুন গান তাছাড়া নয়নের জলে, সেটাও জয়তীর গাওয়া। ওটা অসাধারণ। হ্যাঁ, ওটা ডিরেক্টর ব্রিফ দিয়ে চলে গেল, পুরিয়া ধানেশ্রী আর ইমন চাই, এবার দিয়ে চলে গেল। তারপরে সেটা একটু করে তারপরে করা। একটা কথা বলবো, ওই 5টা পদ যেটা যেটা মানে সাপোজিটলি শুভশ্রীকেও খুব হেল্প করেছে টু ইমোট ওই ব্যাপারটায় যেতে। ওই 5টা পদও কিন্তু ওয়ান গোতে সুর করা, ফোনের রেকর্ডার অন করে ওটা গেয়েছি, ওটাই সুর। কারণ ওটা সুর করতে বসলে হবে না, ওই যে লেখাটা পড়লাম ওটাতে আমার মধ্যে যে ভাব সঞ্চারিত হলো সেটা আমি গাইতে থাকলাম। ও বাবা, ওটাকে 4-5 বার পড়লাম, কারণ জটিল জটিল শব্দ আছে, হোঁচট খাবো, শুরু করতে গেলে বাধা প্রাপ্ত হবে। কিন্তু যেহেতু তাল নেই, ওটাকে 4-5 বার পড়ার পরে তারপরে আমি গাইতে শুরু করলাম। এটা করে ওই 5টা পদ, ওই টাইম ইজ নট দ্য ইস্যু, হাউ মাচ ইউর ইনটু ইট ইজ দ্য ইস্যু। 100 মিটার তো সেকেন্ডে যেতে, সেটা তো নয়, কিন্তু ওই কয়েক সেকেন্ডে 100 মিটার জেতার জন্যে তার কত বছরের ইনপুট আছে, তার আত্মিক ইনভলভমেন্টটা। ইট ইজ নট আ রিলে রেস, ইট ইজ নট আ মানে 100 মিটার রেস, ইট ইজ নট অলিম্পিক, ইট ইজ দ্যাট হাউ মাচ ইউর ইনটু ইট। তাহলে কি এটা বলাটা কি খুব ভুল হবে যদি বলি যে এই সিনেমা এত এত গান তুমি কম্পোজ করেছো এত সিনেমার জন্য, কিন্তু এই ক্ষেত্রে এই সিনেমার জন্য যেটা তুমি ফিল করেছো, যেটা তুমি বলছো তোমার সেই বোধ, সেই ভাবটা, এক্সপিরিয়েন্সটা একটু অন্য ধরনের ছিল? নিশ্চয়ই হয়, একটা অন্য জার্নি তো হয়, একটা অন্য, এটা এই ভালোবাসার সঙ্গে তো এটা তো দেহের ঊর্ধ্বে উঠে ভালোবাসাটা, এই ভালোবাসার সেইটার একটা অন্য প্রাপ্তি তো হয়। সেটা কিছুটা আমার জাতিস্বরে হয়েছিল, ইনসিডেন্টালি। তো সেখানে কবির সুমনের হাত ধরে হয়েছিল, কারণ কবির সুমন ওয়াজ দ্য টর্চ বেয়ারার, ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার। তো উনি নেভিগেট করেছিলেন, আমি ওনার সাথে সাথে এগিয়েছিলাম। কিন্তু এখানে আমাকেই কিছুটা নেভিগেট করতে হয়েছে। এবং সেই ক্ষেত্রে এগুলো সব কিছুই, আমি যেটা জয়তী বলেছে যে ঈশ্বর বলো, জগন্নাথ দেব বলো, ইউনিভার্স বলো, নাম তো নানা রকম, আসল তো বিশ্বাস আর ফেথ। আর সময় তোমাকে সিলেক্ট করছে, সময় তোমায় কেন সিলেক্ট করছে? সময় সিলেক্ট করছে কারণ তুমি কোথাও সময়ের উপর সময়কে সেই ভরসাটা দিয়েছো, সময় ঘুরে ঘুরে তোমাকে সেই সিলেকশনটা করছে। এর বাকিটা সময়ই বলবে, কোথাও বিচ্যুতি ঘটলে ফেলে দেবে। যাই হোক, সময় আইডির সময় সবসময় অবশ্য ভালো যায় সেটা না, এবং আইডি যেই গানে সময় দেন, হ্যাঁ, আর কোনো গানে আজ পর্যন্ত সময় দিই তাও না, আমি কোনো গানে সময় দিই না। আমাকে ওই জায়গাটায় যেতে হয়, ওই জায়গাটার মধ্যে কিন্তু যখন আমি ওই ট্রাভেলটা করি তখন কিন্তু মিউজিক থাকে না, তখন একটা ইন্টারনাল ট্রাভেল। গিয়ে অ্যারাইভ করলে সুর করতে 5 মিনিটের বেশি লাগা উচিত নয়, ওটাকে এক্সিকিউট করতে অনেক দিন লাগে। আর ওটাকে ওই এসে যে শ্যুটটা করব, সেটা আমি কেন, বিরাট রাঘব বল যারা আছেন, যারা পথিকৃৎ, তাদেরও বেশিক্ষণ লাগেনি সুর করতে। সুর করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু সুর করব সেই স্টেটটা অ্যাটেন্ড করতে সময় লাগে। ওই জায়গাটাও পৌঁছানোর জন্য তো মানে স্টেট অফ নির্বাণা অলমোস্ট। আর একটা গান হোক, যেই গানটার কথা বলছিলে তুমি, যেটা জয়দিদি, কি তুমি আরেক বাবা, জয়দিদি এমন করুণ ভাবে তাকাচ্ছে যে তুই আমাকে অন্যদিন একদিন যা খালাদা করে আমাদের পলাশ বাবু লাস্টে কীর্তন দিয়ে শেষ করবে। হ্যাঁ, কি করে গাইবে, নিচে নামিয়ে নাও, তুমি বারবার ওপরে কথাটা। নয়নের জলে গেঁথেছি মালা।
ধরো 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 ধরো, তারপরের লাইনটা কি ছিল? ধরো হে কালা, না, তারপরের লাইনটা আছে কি রতন। আচ্ছা, আমি কাঙালিনী অভিলাষী দাসী, কি জানো কি অভিলাষ, প্রেম অভিলাষী দাসী প্রেমাধীনী। এটা আপনি গান না এত ভালো গাইবেন। নয়নের জলে গেথেছি মালা, ধরো 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 হে কালা, ধরো 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 হে কালা। আছে কি রতন আমি কাঙালিনী, আছে কি রতন আমি কাঙালিনী, প্রেম অভিলাষী দাসী প্রেমাধীনী, প্রেম অভিলাষী দাসী প্রেমাধীনী। নয়নের জলে গেথেছি মালা, ধরো 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 হে কালা, ধরো 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 হে কালা। কষ্ট হলো, বাট ঠিক আছে, মানে একটা অদ্ভুত সোল আছে আর কি, একটা অদ্ভুত হন্টিং ব্যাপার আছে আর কি, তাই না? যাই হোক, এই গানটার মধ্যে সত্যি একটা হন্টিং ব্যাপার আছে, এবং অন্তরাটা যখন ঢুকছে এই রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে, আমি সব আগে বলে দিতে চাই না, কিন্তু একটা এত সুন্দর উইদাউট এনি জার্ক একটা ইমানের রাস্তা ঢুকছে, সেটা বড় সুন্দর। আমার মনে হয় যে কম্পোজিশন ওয়াইজ আমার কাছে গোটা প্রজেক্টে এই গানটা একটা আলাদা জায়গায় সারা জীবন থাকবে, আমার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ কম্পোজিশন। ফ্যান্টাস্টিক। পলাশবাবু বলো, সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে গান গাওয়া এটা কিন্তু একটা বড় ব্যাপার, সেটা মানে অফকোর্স আইডি তো আছে, আইডির কম্পোজিশনে গান গাইছো, বাট সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানে হিট আছে বস, মানে এরপরে প্রচুর অফার টফার তুমি পাবে। কেমন লাগছে তুমি এটা বলো, রিয়ালিটি শোতে পার্টিসিপেট করা, এবং তুমি অনেক কম বয়স থেকে তুমি হয়তো প্রোগ্রাম করেছো, লাইভ অডিয়েন্স তাদের সামনে পারফর্ম করা, সো ইউ আর আ পারফর্মার, কিন্তু প্লেব্যাক সিঙ্গিংটা একটা আলাদা বিষয়, আবার সিনেমার জন্য গান করা, এটা তোমার কেমন লাগছে? এটা তো ভীষণই একটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এটা আমার এই সিনেমাতে গান গাওয়ার প্রথম অ্যাপ্রোচ আমাদের যিনি প্রযোজক আছেন এখানে একটা কথা আমি বলে দিই, সিনেমার প্রযোজক, সিনেমাতে একজন প্রযোজক থাকে, কিন্তু এই সিনেমার দুজন প্রযোজকের মধ্যে একজন প্রযোজক এতটাই এই ভাবধারায় বিশ্বাসী এবং এই ভাবধারায় উত্তীর্ণ যে ওইটা বললাম যে সময় ঠিক করে নিয়েছে এই ছবিটার প্রডিউসারও কে হবে, একদমই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি রানা সরকারের নামটা বলবো। ও আমাদের সবার থেকে এই টেক্সচুয়ালি কিংবা হিস্টোরিক্যালি অনেক বেশি চৈতন্য, কিংবা এই মঠ, কিংবা এই যে স্কুল এবং তার যে টেক্সট, শঙ্করাচার্য কবে লেখা, কোন পদের কি মানে, সেগুলো আমাদের সবাই থেকেও বেশি জানে, কারণ ওর ফ্যামিলি সেইভাবে সেই ধারায় অনুপ্রাণিত, দীক্ষিত। হি পার্সোনালি হেলস ফ্রম মায়াপুর, তো সব কিছু মিলিয়ে, তো ওই যে বললাম যেখানে ঠিক করে নিয়েছে, সময় বলো, কাল বলো, ঈশ্বর বলো, ইউনিভার্স বলো, তো এইটা গ্রান্ট করা হয়েছে এই উইশটা, সেই জায়গা থেকে আমার মনে হয় এখানে প্রডিউসারটাও সিলেক্ট করা হয়েছে।
ওনাকে দেখে, রানাদাকে দেখে এত কিছু বোঝা যায় না। রানাদার কিন্তু আবার একটা মানে ফলোয়ার আছে, মানে ফ্যান বেস আছে, অনেকে ট্রোল তাকে কিন্তু করা হয় যে হিট আছে বস। হ্যাঁ, সো রানাদার জন্য ফাইনালি আমরা ধূমকেতু সিনেমাটা দেখতে পেলাম, এবং রানাদা এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, সেটাও সত্যি এটা খুবই দারুণ ব্যাপার। তোমার একটা গান শুনবো, এবং তুমি যেটা বললে যে একটা প্লেব্যাক সিঙ্গিং এ প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম। রানাদি আমাকে প্রথম ফোন করে, এবং সেটা যে এইরকম একজন স্বনামধন্য এবং আমাদের কাছে সবার কাছে একজন অতি প্রিয় মানুষ যে মুখোপাধ্যায়, তার যে হাতে এটা তৈরি হচ্ছে, সেটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। স্যারের কম্পোজিশনে গান গাওয়ার সৌভাগ্য এটা আমার। তারপরে দিদির সঙ্গে একটা গান গেয়েছি, এটাও একটা বিরাট বড় পাওয়া। তো ভীষণই একটা আনন্দের ব্যাপার মানে এইটার পরে তারও মানে আমি একেবারে প্রফেশনাল, যেহেতু আমি প্রচুর শোজ করি, তুমি কিন্তু প্রচুর, এবার দেখো শীতকাল পড়ে গেল, প্রচুর সিজন, আমাদের প্রচুর শোজ হবে, একদম বুকিং পাবে। কিন্তু আমার অলরেডি কিন্তু 5 মাস বুক হয়ে আছে, ঠিক আছে, আর সেই শোতে আমি অ্যাঙ্কারিং করি, ঠিক আছে। চলো হোক, তাহলে তোমার কীর্তন দিয়ে আমরা কীর্তন মানে দেখুন, যে কোনো অনুষ্ঠানের শেষে একটা নাম কীর্তন হওয়া বা নাম কীর্তনের সুর করে শেষ করা খুব ভালো লাগে। তো নরোত্তম দাস ঠাকুরের লেখা পদ এবং মহাপ্রভুর প্রথম গান, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের জয় দিলেই জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের জয় দিলেই জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা শেষ করছি আড্ডা, আমাদের আড্ডা মানে আরেকদিন এই সিনেমাটা যখন রিলিজ হবে তারপরে আরেকটু আড্ডা হলে ভালো হয়। আরো যারা নতুনরা যারা কাজ করেছে তারা আসুক, তোমরাও এসো। এবং শেষবেলা একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। এই যে 3 জন আছো তোমরা, একে অপরের ব্যাপারে শুধু মিষ্টি কথা বললে হবে না, একটা ভালো ব্যাপার বলতে হবে, একটা খারাপ ব্যাপার বলতে হবে। জয়তিদি, উইল স্টার্ট উইথ ইউ। মানে আইডিদার একটা গুণ, একটা বেগুন, মানে একটা ভালো ব্যাপার, আর একটা যেটা তোমার ঝগড়া হয়, ইরিটেটিং লাগে, বলে যে আজকেই বলতে হবে, সেটা অনেক বলো। আইডির গুণটা দিয়ে আমি শুরু করি। আমাকে বেড়ালের গলায় ঘন্টা বাঁধানোর জন্য এত এত তৎপর, You are the sweetest, বলো। তোমাকে আমি এত প্রশংসা করলাম। ঠিক আছে, ভালো কথা দিয়ে শুরু করব। আইডির একটা ভালো বিষয় যেটা তোমার খুব ভালো লাগে। দেখো, ভালো বিষয় বলতে অনেক আছে, হ্যাঁ অনেক আছে, এবং আমি যতটুকু ইয়েতে মিশেছি, তুমি ক্যামেরা বাইরে চলে যাও না, একটু ঢোকো। আমি যতখানি পরিধিতে মিশেছি ওনার, তাতে ভালো বলার মতন প্রচুর কিছু আছে। সর্বপ্রথম হচ্ছে ডেডিকেশন। আমি তো বলবো যে এই ডেডিকেশনটা সামহাউ আমরা যারা কাজের সম্পর্ক, একেবারেই কাজের জায়গা থেকেই বলছি, সেইটা ইন্সপায়ার করে ভীষণ ভাবে। এবং আরো আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমি যেহেতু এই ছবিতে অনেকগুলো গান করেছি, তাই আমাকে ব্যক্তি হিসাবে আমার স্পিরিচুয়ালিটিটা কোন জায়গায় বা কতখানি, বা আমি এক্স্যাক্টলি কি ভাবছি, এটা জানারও না ওনার একটা তাগিদ আছে বলে আমার মনে হয়েছে, বা ছিল বলে আমার মনে হয়েছে। সেটা উনি বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন ভাবে আমার গুরুর কথা জেনে, যেভাবেই হোক, সেটা কিন্তু উনি, আমার মনে হয়েছে এটা শুধুই ছবির জন্য নয় বা গান গাওয়ানোর জন্য নয়, ইন জেনারেল একজন পার্সনকে চেনার জন্য, যার সাথে উনি এতখানি কাজ করছেন, এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে। ওনার সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লেগেছে। সেটা আমার কাছে মনে হয় একটা প্রাপ্তি। ডেফিনেটলি আমি এটা পেয়েছি ওনার কাছ থেকে, এটা আমার, এটা বলতেই হবে, আই মাস্ট সে। আর খারাপ, দেখো খারাপ আমি তার অনেকখানি সাক্ষী।
টপ কোনটা যাচ্ছে, যেটা বলতে চাও জাস্ট বলো আজকে। আইডি ভীষণ এডিট করো না জয় দিদি, বলবো, হ্যাঁ এডিট করো না। আইডি ভীষণ বিরক্ত সব সময়, মানে গান যারা গায় তাদের উপরে বিরক্ত বলবো না, মানে ভীষণ রেগে থাকেন, ভীষণ উল্টোপাল্টা কথা বলেন, ভীষণ হ্যারাস করতে ভালোবাসেন, এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, harass করতে ভালোবাসেন, কিন্তু শব্দটাও বলে দিচ্ছে। তো হ্যারাসমেন্টেরই একটা পার্ট নাকি নয় সেটা? এনিওয়ে, আমি ভদ্রভাবে বলেছি, উনি অত্যন্ত অভদ্রভাবে বলছেন, কিন্তু সেটার পরে আলটিমেটলি এন্ড প্রোডাক্টটা যেটা বেরোয় সেটা আমার তো মাঝে মাঝে খুব চ্যালেঞ্জিং লাগে। এরকম করে বলছে, দাঁড়াও দেখাচ্ছি, আমার গলাটা খারাপই হয়ে গেল, সে চলে যাও বাড়ি, আর গাইতে হবে না, গলা একদম ঠিক নেই, বাড়ি চলে যাও, এখন হবে না, এরকমও উনি বলেন। বলতে ভালোবাসেন বোধহয়, কিন্তু সেটা একজনের মধ্যে থেকে বেস্টটা বের করে নেবার একটা তাগিদও আছে বোধহয় সেটার মধ্যে। এইটাই খারাপ আমি দেখেছি, আমি আর বিশেষ খুব একটা খারাপ দেখিনি। ঠিক আছে, মানে আমি যতটুকুতে মিশেছি। ঠিক আছে, ঠিক আছে, ওয়েল ডান, ওকে, ওয়েল সেড। তুমি বলো এবার আইডির ব্যাপারে। সর্বনাশ, এটা তো আমার কাছে একটা না, আমি জানি, বুঝতে পেরেছি, বলে কোপ মারার মতো। কেন আমি সেইভাবে স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয়, প্রথম কাজ, একটা তো কিছু হবে মনে মনে যে ভদ্র, আমি এরকম ছিলাম, পাবে পরের কাজটা আইডি দেবে তোমায়, তুমি বলো। না আচ্ছা, আগে ভালো ব্যাপারটা বলো। ভালো ব্যাপার বলতে দেখো, আমার তোমার কি সব থেকে ভালো লেগেছে? সব থেকে ভালো যে ম্যাজিকের মতো যে কিভাবে ওই সুরগুলো বেরিয়ে আসে না, এগুলো মানে ভীষণ ভাবনার বিষয়। এই যে কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওর মধ্যে যে ম্যাজিকটা হচ্ছিল, একটা লাইন যে এত রকমের একটা মাধুর্যপূর্ণ একটা সুর, যে কিভাবে কথা অনুযায়ী, মানে এটা অ্যামেজিং। যে আর আমি ছোটবেলা থেকে, মানে আমার অনেক দিন আগে থেকে যখন স্যারের কাজ শুনেছি, বউ গান, সেটা বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কিন্তু আমার কাছে সেটা আসবে, এটা তো ঈশ্বর প্রদত্ত। তো এটা আমার একটা বিরাট বড় পাওয়া। আর খারাপ ব্যাপার আমি কি বলবো, আমি জানো অনেক আছে মনে মনে, মাঝে মাঝে রাগ হয়েছে, সর্বনাশ। এরপরে কিন্তু আমার পাবে সুযোগ যদি না পাই, তাহলে এখানে একটা ডায়েরি লিখে যাবো, আমি কাজে যাবো, এই যে এক্ষুনি সম্পর্ক নেই, এই যে মানে মোটামুটি কিছু একটা এমন বলে দেবে, মোটামুটি সেটা আমার ভাবতে অন্তত 5 মিনিট সময় লাগবে যে কেন বললো হঠাৎ করে। এইটা একটা খারাপ। আচ্ছা, ঠিক আছে, ওকে, আইডি ইটস ইওর টার্ন, ভেরি কুইকলি। জয় দিদি, ভালো ওর গান গাওয়া, শর্ট, ঠিক আছে, ভালো ওর গান গাওয়া। আর খারাপ হচ্ছে অতিরিক্ত বিনয়। আজকে আমি কি বিনয়টা করলাম? অতিরিক্ত বিনয়। আমি যখন জয়তী বলেছি, ডিড আই কন্ট্রাডিক্ট, ডিড আই সে আ সিঙ্গেল লাইন? অতিরিক্ত বিনয়, অত বিনয়েরও দরকার নেই জীবনে, অত বিনয়ের দরকার নেই। ইট ডাজন্ট পে। বি ট্রু টু ইয়োরসেলফ। রাগ, দুঃখ, অভিমান, জ্বালা, যন্ত্রণা আমাদের সব হয়, সারাক্ষণ ঢেকে রাখার কোনো দরকার নেই। পদ্ম পলাশের ক্ষেত্রেও তাই, মিষ্টি ছেলে, কিন্তু এই দন্ত বিকশিত করার মাঝে অনেক জ্বালা যন্ত্রণা আছে। সেই জ্বালা যন্ত্রণাগুলো যত বহিঃপ্রকাশ করবে, তত রোগ কম হবে, তত গান ভালো হবে। আরে বাস, এটাও নিলাম, নো মোর বিনয়। অতিরিক্ত বিনয়, কোনো কিছুরই অতিরিক্ত ভালো না। লঙ্কার গুঁড়ো বেশি ভালো না, বদমাইশিও ভালো নয়, বেশি জ্বালানোও ভালো নয়, কিন্তু বেশি বিনয়ও ভালো নয়, মারিয়ে যাবে লোকে। দারুণ, থ্যাংক ইউ, দারুণ একটা আড্ডা হলো, থ্যাংক ইউ সো মাচ। একটা কি কোনো গান আইডি তুমি একটু যেটা পছন্দের তোমার মতো করে তুমি একটু করবে? নয়নের জলে গেথেছি মালা, ধরো 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 হে কালা, ধরো 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 হে কালা।
বাকিটা রিলিজ করলে শুনবেন। নমস্কার সকল অডিয়েন্সকে, টু দ্য ফলোয়ার্স, টু দ্য লিসনার্স অফ ফিভার 104 FM, তোমরা তোমাদের মতো করে বলো সিনেমাটা যাতে দেখতে যায় এবং গানগুলো যাতে শোনে। আমাদের ক্ষেত্রে অ্যাজ এ রেডিও জকি, রেডিও প্রেজেন্টার, আমাদের মানে উই ফিল মানে ভেরি হ্যাপি অ্যান্ড ইউনো যে যখন কোনো ভালো গান আসে, নতুন গান আমরা চালাতে পারি। সো বেস্ট উইশেস। কিন্তু তোমাদের ফলোয়ার্সদের জন্য একটু যদি বলো নিজেদের মতো করে। নতুন সিনেমা আসছে শীতকালে, 2025 শেষ হতে চলেছে, কিন্তু আমরা প্রত্যেক জিনিস শুরু বা শেষ করি উইথ আ হ্যাপি নোট। সেই জন্যে বছরের শুরুতে 23-26 ওই সময়টা এরকম নতুন নতুন উৎসব পালিত হয়, সিনেমা পালিত হয়, নাটক পালিত হয়। সেরকমভাবে বছরের শেষ ক্রিসমাস, 31 কিংবা মানে আর একটু আগে, মানে যেটাকে আমরা ক্রিসমাস ইভ বলি কিংবা ইয়ার এন্ড বলি, সেই সময়টায় ফেস্টিভ সিজন, সেই সময়টাও আমরা সিনেমা দিয়ে উদযাপন করি। সিনেমার মধ্যে গান থাকে, বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় কিংবা ভারতীয় সিনেমায় মিউজিক একটা অবিচ্ছেদ্য অংশ এবং গান একটা অবিচ্ছেদ্য অংশ। সেই বারবারের মতো চেষ্টা করেছি এবারও আপনাদের জন্য ফিভার FM 104, ফিভার FM এর সকল শ্রোতা বন্ধুদের জন্যে কিছু গান নিয়ে আসার। সেখানে আমি আছি, জয়তী চক্রবর্তী আছে, পদ্ম পলাশ আছে, সৃজিত মুখার্জি আছে, রানা সরকার আছে, তমালিকা গোলদার আছে, আমাদের অন্তরা নন্দী আছে এবং পিতৃতুল্য কবির সুমন আছেন। এবং পর্দার ওপরে আপনারা দেখবেন শুভশ্রী গাঙ্গুলি, ঈশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, আরও অনেক, ব্রাত্য বসু, আরও অনেকে আছে। তো এটা আমাদের সবার প্রয়াস, কারোর কম কারোর বেশি, কিন্তু মিলিতভাবে ঈশ্বরের ভালো লাগার একটা জায়গা আমরা চেষ্টা করেছি। বাকিটা ঈশ্বরের কৃপা, গুরুর কৃপা, এবং আপনাদের কানে অবধি যদি পৌঁছায়, রেডিও তো কান অবধি পৌঁছায় এবং সেখান থেকে হৃদয়, সেটা যদি পৌঁছায় সেটাও ঈশ্বরের কৃপা, আমাদের কোনো কৃতিত্ব নেই। এই বড়দিনে বড় ছবি, উৎসবের মরশুমে আমাদের প্রত্যেকের ভীষণ মনের প্রাণের কাছের একটা বিষয় নিয়ে ছবি, লহ গৌরাঙ্গের নাম রে। এবং এই ছবিতে আমার কি বলবো, আমার প্রথম আমি বলবো কোনো ছবিতে আমার এতগুলো গান গাইবার সুযোগ, সৌভাগ্য দুটোই হয়েছে। সুতরাং আমি চাইবো নিশ্চয়ই যতটুকু কাজ আমরা করতে পেরেছি সকলে মিলে, এটা একটা টিম ওয়ার্ক অবভিয়াসলি, সবাই মিলে করতে পেরেছি, সেটা সবাই শুনুন, সবার অন্তরে গিয়ে পৌঁছুক। ভালো লাগা মন্দ লাগা সবটাই তো শোনার পরে তৈরি হয়, তাই অবশ্যই আগে শোনাটা খুব জরুরি। আমরা আমাদের কাজটুকু করেছি, অন্তর দিয়ে করার চেষ্টা করেছি, এবার বাকিটুকু আপনাদের হাতে। আপনারা ভালো লাগা জানালে আমরা ঋদ্ধ হব, এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, আমরা যেটা নিয়ে কাজ করেছি আমাদের সবটুকু দেবার চেষ্টা করেছি, সেটার যোগ্য মর্যাদা নিশ্চয়ই আমরা যাতে পাই, এই প্রার্থনা তো থাকবেই নতুন বছরে। দারুণ দারুণ। হ্যাঁ, সবাইকে বলবো ফিভার FM এর 104, ফিভার FM এর সকল শ্রোতা বন্ধুকে অনুরোধ যে আপনারা বড়দিনের উৎসবে দেখুন লহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু আমাদের প্রাণের মানুষ, আমাদের বাঙালি জাতির একটা শিকড়, তাকে আমরা ধরে আঁকড়ে আমাদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি। আর তার মধ্যে এত সুন্দর সুন্দর গান, এবং আমার প্রথম প্লেব্যাক হিসেবে সিনেমাতে 3খানা গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সেটা যাতে আপনাদের সবার কর্ণকুহরে পৌঁছয়, আপনাদের হৃদয়ের মধ্যে যেন ছুঁয়ে যায়, সেটুকু প্রার্থনা। আপনাদের ভালো লাগা হলেই, এবং রেডিওর মাধ্যমে যেহেতু ছোট্টবেলা থেকে FM শুনে কিন্তু আমার বিরাট অনেক কিছু পাওয়া, প্রচুর ধরনের গান, সব ধরনের গান শোনা। তো রেডিও মানুষকে প্রচণ্ড গানের মধ্যে সম্পর্ক আরও বেশি নিবিড় করে দেয়। তো সেটাও যেন এই সিনেমার মাধ্যমে আমাদের সবার প্রচেষ্টায় তৈরি হয়েছে। আপনারা দেখতে যান, শুনুন গান, আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান, আমরা সমৃদ্ধ হই। এটুকুই। Fantastic. Thank you.